6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করলো না তোমারিরা? যে স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানালো, তার সাথে তুমি প্রতারণা করলে? এত খারাপ তুমিরা? দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ দিয়ে অনেক উপকার করছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার আর তুমি একজন রিক্সা চালক। সবাইকে কি বলবো? আমার জামাই একজন রিক্সা চালক? তুমি কখনোই আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব, আমার পাশে তোমায় বানাবে না। বাহ, কি সুন্দর কথা। বিসিএস ক্যাডার তুমি, তোমার সাথে আমার যায় না। কিন্তু যখন তোমার মামা মামি তোমাকে তাড়িয়ে দিয়েছিল, তখন তোমার কাছে কিছুই ছিল না। তখন তো তুমি যোগ্য ছিলে না। আমি তো একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম, যার সাল চলো কিছুই ছিল না। তখন তো তোমাকে ঠিকই বিয়ে করেছি আমি। আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে আমায়, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড়লোক, কত টাকা তার তার রেখে তোমার মতো একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না আমি। রূপ সারা জীবন থাকে না এরা। আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসি নাই, শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্য সুখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে আমি কিছুই আশা করি না। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে, সাইন করে নিও। ও, তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামটা লিখতেও পারো না। সরি, টিপসই করে দিও। আর তোমার মেয়েকে কোনো দরকার নেই, নিজের সাথে রেখে দিও। জীবনরে আর কত খেলা দেখাবি? যার জন্য রিক্সা চালাতে চালাতে হাতে পায়ে ব্যথা হয়ে গেল, সেই তো অন্য কারো হাত ধরে বসে আছে। যার পরীক্ষার ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি, সে আজ মনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে গিয়ে দেখি 6 মাসের মেয়েটা কান্না করছে। মাফ করে দে রে মা, তোর বাবার কোনো যোগ্যতা নেই, তোর মা সেজন্যই চলে গেল। কি হলো আনোয়ার, তোমার বউ কোথায়? বাড়িতে আসে নাই? বাড়িওয়ালা বলছে না কাকা, ও এখন বিসিএস ক্যাডার। আমার মতো রিক্সাওয়ালার সাথে এই বাড়িতে থাকবে, ভাঙা বাড়ি। সে তো এখন নতুন বাড়িতে থাকবে নতুন মানুষের সাথে। আসলে কিছু মানুষ কখনো কারো আপন হয় না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিবাদ প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি এই 6 মাসের বাচ্চাকে কি করে বড় করে তুলবে? কাকা, আপনি চিন্তা করবেন না, কষ্ট করে হলেও আমার মেয়েকে আমি মানুষ করব। আমি ওকে শেখাবো সৌন্দর্যই সব না, মনে সব। আর কাকিকে একটু বলবেন ওর যাতে খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। সকাল হয়ে গেল, রিক্সা নিয়ে বাহিরে যাই, মেয়েকে কাকির কাছে রেখে যাই। হঠাৎ করে পুলিশ কাছে আসে। এই, তোর লাইসেন্স কোথায়? বাহির কর লাইসেন্স। ও, এই নেন, লাইসেন্স নিয়েই এসেছি। তোর লাইসেন্স ভুল আছে, তোকে থানায় যেতে হবে। কি বলেন স্যার, লাইসেন্সে ভুল মানে? সব তো ঠিকই আছে। আরও অনেক পুলিশ তো দেখছে, তারা তো ভুল কিছু বলে নাই। তোকে থানায় যেতে বলেছি, তুই চল। থানায় বেশি কথা বলবি না, পুলিশ বলছে। আচ্ছা, কি আর করার, থানায় যেতে হবে। কিন্তু ওরা থানায় না নিয়ে একটা রাস্তায় নিয়ে আসে আমায়। আশেপাশে কোনো মানুষজন নেই। স্যার, আপনারা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এই, তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিক্সার চাবি দে। ভাই, আপনারা ছুরি কেন বাহির করলেন? আর আপনারা তো পুলিশ না, তাহলে কি আপনারা ডাকাতি করতে আসছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া আর কিছু নেই আমার কাছে। আমার বাসায় ছোট একটা মেয়ে আছে, আমি কি করে তাকে খাওয়াবো? রিক্সা নিয়ে নিবেন না? দেখ, তোর কান্না আমরা শুনতে চাই না, রিক্সার চাবি দে। না, জীবন দিলেও আমি চাবি দেবো না। তোর থেকে এভাবে চাবি নেওয়া যাবে না। এই, ওকে রুমালটা শুকিয়ে দে তো। কি, একটা রুমাল শুকালো? তারপর আমার আর কিছু মনে পড়ছে না। চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। পরে মনে পড়লো আমার রিক্সা, সেটা কোথায়? কাকাকে পাশে দেখি। আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা? তোমার শরীর ঠিক আছে এখন? আরে উঠতে চেও না তো, এখনও শরীর বেশ দুর্বল। না কাকা, ঠিক আছে আমার শরীর, কিন্তু কাকা আমার রিক্সা কোথায়? ওরা কি রিক্সা নিয়ে চলে গেছে? হ্যাঁ রে বাবা, ওরা ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে। তোমাকে একটা রাস্তায় লোক দেখতে পাই, তখন তোমার মোবাইল থেকে ফোন করে জানান দেয়। তখন যাই আর তোমাকে অজ্ঞান হিসেবে পেয়ে এখানে নিয়ে আসি। কাকা, আপনাকে ধন্যবাদ, অনেক সাহায্য করেছেন আপনি, কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কেমন করে? আরে তুমি চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে। কাকা, পুলিশ তো এমনি খুঁজে দিবে না, তাদের তো টাকা দিতে হবে। কিন্তু আপনি তো আমার কথা জানেনই, পকেটে 5 টাকাও নেই, মেয়েটার জন্য কিছু আনতে পারি নাই। আপনার 2 মাসের বাসা ভাড়াও দিতে পারি নাই। রিক্সা তো নিয়ে চলেই গেছে, আমি কোনো পথ তো দেখি না কাকা। আরে তুমি চিন্তা করো না, তোমাদের গ্রামের বাড়ি না কিছু সম্পত্তি আছে, তাই বিক্রি করে কিছু টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো। কাকা, গ্রামের বাড়িতে তো কিছু নাই,
ইরার পরীক্ষার টাকা জোগাড় করতে সব কিছু বিক্রি করে দিয়েছি। আর আপনি তো জানেন আমার বাবা একজন রিক্সা চালক, এত সম্পত্তি তো তার নেই, যা ছিল সবই শেষ। আর তোমরা এখানে কথা বলতে কি সারা রাত কাটিয়ে দিবে নাকি? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে। কান্না করছে কেন কাকি? কোনো সমস্যা হয়েছে ওর? মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই, আর 6 মাসের বাচ্চাকে কে আর কি খাওয়াবো? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি কিনে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। বাজারে তো চলে আসি, কিন্তু টাকা তো নেই, আমি কি করব? সামনে একটা রক্ত বিক্রি করার দোকান দেখতে পাই, এটাই একমাত্র উপায়। তাই রক্ত বিক্রি করে কিছু টাকা পাই, তা দিয়েই সুজি কিনে নিয়ে বাড়িতে যাই। গাভীটাকে বাজারে নিয়ে যাই, বেশি না, 30,000 টাকা দাম হয়েছে। ছোট গাভী, কিন্তু কি করার, টাকার তো অনেক দরকার আমার, তাই টাকা নিয়েই বাড়িতে চলে আসি। আনোয়ার, তাহলে তুমি সত্যি ঢাকা চলে যাচ্ছ? আমি তোমাকে আটকে রাখবো না, মেয়েরা তোমার সুখের জন্য শহরে যাওয়া দরকার। কাকা, এইটাই তো একটা মাত্র উপায়। তবে কাকা, আপনাদের কথা আমি কখনোই বলবো না। আর কাকা, এই নেন আপনার বাসা ভাড়া। ঠিক আছে বাবা, নতুন বাসায় গিয়ে তুমি আমায় ফোন করো। সকাল সকাল বের হয়ে যাই, গাড়ি দিয়ে ঢাকা শহরে যাচ্ছি। জানি না সামনে পথটা কেমন হবে, তবে যে করে হোক আমার মেয়ের জন্য একটা ভালো জীবন দিতে হবে, একজন ভালো বাবা হয়ে দেখাতে হবে। ভাই নামেন। ঢাকা শহরে এসে পড়ছি। গাড়ি থেকে নেমে যাই। কি বিশাল শহর, কত গাড়ি, কত মানুষ। ঢাকা শহরের কথা মানুষের মুখে অনেক শুনেছি, আজ দেখলাম কত মানুষ আসে এখানে ভাগ্য ফেরাতে। তাদের মধ্যে কি আমার ভাগ্যটা ফিরবে? আনোয়ার একটা বাসা ভাড়া নেয়, বেশি দামের না। ঢাকায় ছোট বাসার যে দাম, তার ওরা বাবা মেয়ে এত বড় বাসা দিয়ে আর কী করবে? মেয়েটা অনেক কান্না করছে, কিন্তু কেন বুঝতে পারছি না। খাবার তো খাওয়াই দিলাম, তাহলে এমন কেন কান্না করলো? এই রুমে কে থাকে, আর এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? আসলে এই বাসায় আমরা থাকি, আর এটা আমার বাচ্চা। আসলে কেন কান্না করছে সেটা বুঝতে পারছি না। ওর কান্নার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। শুনুন, কান্নার শব্দে সমস্যা না, কষ্ট হচ্ছে আমার। আর ওর মা কোথায়? ও, আমার তার কাছে দেন বাচ্চাটাকে। ওর মা নেই, তার কাছে দেওয়া যাবে না। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। দেখি তো বাচ্চার কি সমস্যা হচ্ছে। আর আপনি বাচ্চাকে জামা পরিয়ে রাখছেন, আর এজন্যই ওর কাছে গরম লাগছে, তাই তো কান্না করছে। আর আপনি ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে শরীর ভালো করে মুছে সরিষার তেল দেন নাই কেন? তাই তো ঠান্ডা লেগে গেছে। ও, তেল দিতে হয় বুঝি? কিন্তু আমি তো জানতাম না। আমি গোসল করালে তো তেল দেই না। আমার তো ঠান্ডা লাগে না। আপনি আর এই বাচ্চা কি এক হলেন? ও, 6 মাসের একটা বাচ্চা, ওকে সবসময় দেখে শুনে রাখতে হবে। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ঠিক আছে। আর শুনুন, আমি পাশের বাসায় থাকি। আপনারা নতুন এসেছেন তাই বাবা রাতে খাবার খেতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাব। আর ওকে নিয়ে আসবেন। নাম কি ওর? এখনও তো নাম রাখি নাই, তবে ওকে আমি সুখ বলে ডাকি। খুব সুন্দর নাম, বাচ্চাটাই যেমন মিষ্টি, ওর নামটাও তেমন মিষ্টি। রাতে পাশের বাসায় যাই, সুখকে নিয়ে আর একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আর আপনি চলে এসেছেন দেখি সুখকে। ও কি মিষ্টি একটা বাচ্চা, একদম ফুতুলের মতো। আর আপনি আসুন, ভিতরে আসুন। ও, এই নেন পায়েস। আসলে আমি রান্না করতে পারি, তাই ভেবেছি একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আসুন। ও বাবার সাথে কথা বলেন। ওনাকে আমি চাচা বলেই ডাকি, খুব ভালো একজন লোক। আনোয়ার, এখন কি করবে তুমি? কোনো চাকরি কি খুঁজে পেলে? চাচা, কি বলেন? আমার মতো অশিক্ষিত লোককে কে চাকরি দিবে বলুন? দেখি কোনো গাড়ি চালাতে পারি কি না। আচ্ছা বাবা, দেখো, আসলে ভালো মানুষের সাথে যে কোনো সময় সব সময় খারাপ হয় কেন যেন বুঝতে পারি না। আর তোমরা ওখানে কথা না বলে খাবার খেতে আসো। সবাইকে খাবার দেয়। সুখকে আমি সুজি রান্না করে খাওয়াই, আর পায়েস দিই। আর এই পায়েস তো খুবই মজার। মজার পায়েস তো কখনো খাইনি। কে রান্না করেছে? আসলে চাচা, রান্না আমি করেছি, বাসা থেকে নিয়ে এসেছি পায়েস। বাহ, খুবই ভালো। আচ্ছা ঝুমকা, ওকে আমাদের যে কাশিম বাজারের খাবারের হোটেল আছে সেখানে কাজে নিলে কেমন হয়? বাবা, সেটা তো বন্ধ হয়ে যাবে, কোনো বিক্রি হয় না। আমিও ভেবেছি সেই দোকানে যাওয়া বন্ধ করে দিব। যতদিন বন্ধ না হয় ততদিন আনোয়ার সেই দোকানে রান্নার কাজ করুক। বন্ধ হয়ে গেলে ও অন্য কোনো কাজ খুঁজে নেবে।
আর অন্য কোনো কাজ খুঁজতে তো সময়ও লাগবে। ঠিক আছে বাবা, তাই হবে। আপনি কালকে রেডি থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করি। মেয়েকে খাওয়াই, কিন্তু ওকে রেখে কি করে যাব? ওখানে তো কাকি নেই ওকে দেখে রাখার মতো। যদি একা থাকলে কোনো সমস্যা হয় তখন হঠাৎই কেউ দরজায় বেল বাজায়। কি হলো, আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, এটা তো একটা সমস্যা। ওকে আমার কাছে দেন, সুখও দোকানে যাবে। কি বলেন আপনি? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমি রাখতে পারবো। শুনুন, দোকানে আমি আপনার মালিক। আমার দোকানে কে যাবে, আমার সাথে কে থাকবে সেটা আমি ঠিক করব। তাই সুখ আমার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, চলে যান। ওনার সাথে সুখও যায়। দোকানটা ভালো, রাস্তায়, বড় দোকান। এখানে চাকরি করা তো ভাগ্যের বিষয়। দোকান পছন্দ হয়েছে? না, হয়নি। আরে এত বড় দোকান পছন্দ তো হবেই, কিন্তু এই দোকান তো রাস্তার সাথে আর অনেক বড়। তাহলে এখানে লস কেন হয়? রাস্তার সাথে তো দোকান লস হওয়ার কথা না। সেটা আসলে জানি না। অনেক ভালো ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটাই বুঝতে পারি না। তাই কোনো মানুষ একবার খেয়ে আর দোকানে আসে না। ও, নিশ্চয়ই তাদের খাবার খেতে কোনো সমস্যা হয়, বা তারা মিথ্যে বলে। হ্যাঁ, হতে পারে। আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। দোকান বন্ধ করে দিব তো, তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করেন। হ্যাঁ, ঠিকই বলছেন। আমি দোকানে রান্নাঘরে যাই, কিন্তু কোনো রাঁধুনি নেই মনে হয় এই দোকানে। কেউ কাজ করতে চায় না। শুধু একটা ছেলে আছে। আপনি শুধু শুধু এখানে কাজে এসেছেন। এই দোকানে তো কেউ আসেও না। যে আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো থাকে বুঝতে পারি না। নিশ্চয়ই ভূত আছে। ভূত আছে কিনা সেটা পরে দেখা যাবে। এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে সবই আছে। আচ্ছা বসো। এই ডায়েরিটা কার? অনেক রান্না আছে, এটা কার? এটা আমার মায়ের ডায়েরি। ছোটবেলা মা যখন রান্না করতো আমি খেলা রেখে মায়ের রান্না দেখতাম। মা তার সব রান্নাই ডায়েরিতে রেখে গেছে। কি করে ভালো করে রান্না করতে হয়। এই দোকানের জন্য রান্না করে কি করবেন? কয়েকদিন পরে তো বন্ধই হয়ে যাবে। শোনো, খোদাওয়ালা কখনো কারো খারাপ করে না। সে যদি আমাকে এখানে পাঠায় তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আর যদি দোকান বন্ধ হয়ে যায় তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমাদের জীবনের সাথে যা হলো তা কি আর সেই কারণটা বুঝতে পারি না। ওকে বস, চলুন কাজ করি। আপনার সাথে কথা বলে আমি পারবো না। আজ রান্না করব করলার তরকারি, তাও আবার ডিম দিয়ে। আমার মায়ের ছোট রেসিপি। সব রেখে করলা মাংস রান্না করি? না, এমনি দোকানে লস হচ্ছে, তাই এটা রান্না করতে হবে। আচ্ছা চলেন শুরু করি। প্রথমে করলাকে একটু গরম পানি দিয়ে নরম করে নিই, যাতে এর তিতাটা কমে যায়। এরপর একটা ডিম দেই, কুসুমটা ফাটিয়ে দেই। একটু রান্না করে করলা দেই, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। একটু পর খাবারটা খাই, অনেক টেস্টি হয়েছে। বাহ বস, অনেক ভালো খেতে হয়েছে। কেন, মুরগি গরু সব হার মেনে যাবে, কিন্তু বস করলা তো একটু তিতে আছে। শোনো, সব জিনিসের একটা আলাদা গুণ থাকে। করলারও আছে। করলা যদি তিতা না হয় আর অন্য সবজি করলার মধ্যে পার্থক্য কি থাকবে? আমাদের সমাজে সব মানুষকে নিয়ে চলতে হয়, কখনো রাগ করার সমাধান নয়। বাহ বস, আপনি একটা বড় কথাকে কি সুন্দর করে বলে দিলেন। আপনি সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সেই অপেক্ষায় থাকি। কিন্তু কেন মানুষ আসে না? একজন মানুষও আসে না। কি করব, এত খাবার কি নষ্ট হয়ে যাবে? সত্যি ঘটনা, তাই এত জমজমাট হলো না। 7 দিন কেটে গেল, দোকানে কোনো লোক আসে না। প্রতিদিনই খাবার নষ্ট হয়, কিন্তু লোক কেন আসে না তার কারণ এখনও অজানা। সুখকে এখন চুমকার মা, উনি দেখে রাখেন। পরিবারটা খুবই ভালো। বস, আজকে তাহলে কেউ আসলো না। যাই, খাবারটা ডাস্টবিনে ফেলে আসি। এই দোকানের রান্না কেউই খাবে না। আরে আজকের খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কিছু অসহায় মানুষ আছে, তারা ঠিকমতো খাবার খেতে পারে না। তাদেরকে খাবারটা দিয়ে আসলে তারা নিশ্চয়ই অনেক খুশি হবে, দোয়াও করবে। ঠিক আছে বস, আপনার যা ইচ্ছে তাই করেন। আমাকে বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে। আচ্ছা তুমি যাও। হঠাৎ দেখি জুমকা দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যান নাই? না, যেতে ইচ্ছে করছে না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে আসি। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, তাই তো করতে হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি থাকে, দোয়া করে, তাহলে তো ভালোই হয়। ঠিকই বলেছেন। আমরা সেখানে যাই, অসহায় মানুষকে খাবার দিই। তাদের খুশি দেখে নিজের জীবনে দুঃখ যেন ভুলে যেতে ইচ্ছে করছে। কিন্তু সব মানুষকে কি ভুলে যাওয়া যায়? আসলে কিছু কিছু মানুষ জীবনের ভালোবাসা চাওয়াটাই ভুল। কি?
আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দেই। সব মানুষকে কি মারা নিয়ে জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নই, সেজন্যই চলে গেছে। মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে থাকে না কেন? আমি যখন খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তোলে। মায়ের যত কষ্ট হোক কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু 10 বছর বয়সে মাও মারা যায়। জীবনটা কতটা কষ্টের তখন আমি পাড়ি দিলাম। বড় হয়ে তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে আসে ইরা। ওকে মনে হয় পৃথিবীর। তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? সুখ তো সবার কপালে সয় না। নিজে পড়াশোনা করতে পারি নাই, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করে শত কষ্ট করে ওকে কলেজ পাশ করাই। নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালাই। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল আসে। নিজের মায়ের মৃত্যু তো আমি এত কান্না করিনি, সেদিন এত কান্না করলাম। তাও ও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পরেও পালিয়ে যায়। ওর সুখের কথা একবারও ভাবিনি। কি বলেন? যার জন্য এত কষ্ট করলেন সে আপনার সাথে এই বেইমানি করতে পারলো? পৃথিবীতে এমন মানুষ আছে? হয়তো আছে। যদি ও আমাকে বলতো যে আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, তার জন্য আমি ওকে মাফ করব না। আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালোই থাকে, কিন্তু যারা হেরে যায় তারাই কষ্ট পায়। তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করলাম, দিন শেষে সে আমাকে অন্ধ প্রমাণ করলো। আচ্ছা, আপনি তার নামে মামলা করেন নাই? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। যাকে মনের বন্দি করতে পারি নাই তাকে জেলে বন্দি করে কি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়ালাম তার জীবনটা নষ্ট করে কি করে বলুন? ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেও খুশি লাগে, যদিও সে অন্য কারো। বাহ, আপনি একজন রিক্সাওয়ালা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারেন। শুধু পড়াশোনা থাকলে সুন্দর করে কথা বলতে হবে এমন কোনো কথা না। মনের কথা সবসময় সুন্দর। আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো তারা সুন্দর করে কথা বলতে জানে। আচ্ছা, ঠিকই বলছেন, চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। আমরা বাড়ি ফিরে যাই, সুখকে ঘরে নিয়ে যাই। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় কি মায়াবী লাগে আমার মেয়েকে। যদি কখনো ইরা ফিরে আসে তাহলে হয়তো আমি ওকে মাফ করে নিজের সাথে রাখতে পারবো না, কারণ ও আমাকে কষ্ট দিয়েছে। সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতো কোনো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে না, শুধু শুধুই রান্না করেন আপনি। আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো একজন আসবে। তখনই দুজন লোক আসে। বস দেখেন, লোক এসেছে, এদের যদি ভালো করে খাওয়াতে পারি তাহলে আরও লোক আসবে। ঠিক আছে, তুমি যাও, ওদের কি লাগবে তা জিজ্ঞেস করে আসো, আর সুন্দর করে কথা বলবে। ঠিক আছে বস। আমি সেখানে যাই। একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছে। তাদের বসতে বলি এবং তাদের খাবার আনতে যাই। বাবা, তুমি একটু বসে খাবার খাওয়া শুরু করে দাও, আমি একটু জরুরি ফোন করে আসি। ঠিক আছে, তুই যা। কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, তবে সেটা বেড়ে যাচ্ছে। এরই মধ্যে খাবার এসে গেছে। খাবার মুখে দিয়ে একটু খেতে শরীরটা আরও খারাপ হতে শুরু করেছে। আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা, আপনি ঠিক আছেন তো? কথা বলেন চাচা। কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? চোখ খোলো। আমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে। সব দোষ এই খাবারের নিশ্চয়ই। খাবারে কোনো খারাপ কিছু মেশানো আছে। আমি তখন সেখানে যাই। কি বলেন আপনি? খাবারে কেন ভেজাল থাকবে? আপনার বাবা হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এসব আমাকে বোঝাতে আসবেন না। আমার বাবা ঠিকই ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এই দোকানের নামে আমি মামলা করব। দেখেন, আপনি ভুল বুঝবেন না। শুনুন, দোকানে এমনি কত সমস্যা, আরও সমস্যা এসে যোগ হয়েছে। আপনি এই শহর ছেড়ে কয়েকদিনের জন্য চলে যান। সব ঠিক হলে আবার ফিরে আসবেন। আমি তো কোনো অন্যায় করি নাই, তাই পালিয়ে যাব না। যদি জেলে যেতে হয় তাও সমস্যা নেই। বাড়ি ফিরে আসি, সুখকে কোলে নিয়ে বসে থাকি। ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখকে তোর বাবা কয়েকদিন বাহিরে থাকতে পারে, তুই রাগ করিস না। তোর বাবা কিছু করে নাই। হঠাৎই খেয়াল করে দরজায় নক করে খুলে দেখি পুলিশ আসে। আপনি মিস্টার আনোয়ার? চলুন, আপনার নামে কেস হয়েছে থানায়, আপনাকে যেতে হবে। ঠিক আছে চলুন। তখনই জুমকা চলে আসে। আমি সুখকে ওনার কোলে দেই। যতদিন আমি না আসি ওকে দেখে রাখবেন দয়া করে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বেল করিয়ে বাহিনী নিয়ে আসব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে আসে। আসার সময় সুখ অনেক কান্না করতে থাকে। ওর জন্য অনেক খারাপ লাগছে। আমি উকিলের কাছে যাই, তাকে সব ঘটনা খুলে বলি।
দেখুন, ঝুমকা কেসটা খুবই শক্তিশালী। যদি ওই লোক বলে যে দোকানের খাবার খেয়ে এমনি উনি অসুস্থ হয়ে গেছে, তাহলে কেসটা তুলে নিতে পারবো, না হলে এটা খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হসপিটালে পাঠাই, তাই ডলারকে ফোন করি কোনো হাসপাতালে আছে সেটা জানতে। সিটি হাসপাতালে আছে, আমি সেখানে যাই, উনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসেছে। এই আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়বো। দেখুন, আজব কথা বলবেন না, আমাদের খাবারে কোনো সমস্যা নেই, আর আপনার বাবা তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে তাকে জিজ্ঞেস করুন আসল সত্যিটা কি। ঠিক আছে, চলুন বাবার কাছে, দেখি কে সত্যি বলছে। চাচা, আপনার সাথে কথা বলা অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গেলেন, আমি সেই দোকানের মালিক, কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছেন। সবাই এটা মনে করে যে রান্না করেছে তার নামে কেস করেছে। তার একটা 6 মাসের বাচ্চা আছে। দয়া করে সত্যিটা বলুন। আসলে আমার শরীর খাবার খাওয়ার জন্য খারাপ হয়নি। অনেক সময় আগে বুকে ব্যথা অনুভব করতে থাকি, ধীরে ধীরে বেশি হতে থাকে। খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। করলা দিয়ে এত সুন্দর খাবার রান্না করা যায়, সেটার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই আমি। আপনার বাবা ঠিকই বলছে, ওনার বুকের ব্যথা অনেক সময় ধরেই হচ্ছিল, সেটা খাবার খাওয়ার জন্য নয়। মাংস দিয়ে খেতে তাহলে বাবাকে বাঁচানো যেত না, তার শরীরে অনেক সমস্যা হতে পারত। শুনলেন তো ডাক্তারের কথা? এবার তো বিশ্বাস হলো দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি। দয়া করে কেসটা তুলে নেন। সরি, আসলে বুঝতে পারি নাই, দয়া করে মাফ করে দেন। কেস এক্ষুনি তুলে নিব। আচ্ছা, অনেক তো আনোয়ারের কথা শুনলেন, এবার ইরা কোথায় আছে সেটা জানতে হবে। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে কেমন আছে সে? ইরা জান, তুমি এখন পড়াশোনা করা বাদ দাও তো। আর পড়াশোনা করে কি হবে? তুমি তো সরকারি চাকরিতে জয়েন করেই ফেলেছ। আরে সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরও ভালো কিছু করতে হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে তো নিয়ে যেতে হবে, কিন্তু এখন না, মা বাবা সবাই বিদেশে, তারা 2 দিন পরে দেশে ফিরে আসবে, তখন না হয় নিয়ে যাব। সত্যি জান, তোমার বাবা বিদেশে থাকে? তোমরা তো তাহলে অনেক বড় লোক। হুম, কিন্তু জান, তোমার ওই রিক্সাওয়ালা স্বামী থেকে কাবিনের টাকা নিতে হবে তো। আর সেই টাকা দিয়ে আমরা অন্য দেশে বেড়াতে যাব। কিন্তু ওর তো কিছু নাই, বাড়িও নেই, কাবিনের টাকাও কোত্থেকে দিবে? আরে সেটাও কোথা থেকে দিবে তা ওর ব্যাপার, তোমার তাতে কি? তুমি ওর থেকে কাবিনের টাকা চাও। কোথাও তুমি ওকে এখনো ভালোবাসো না তো, তাই তো টাকা চাইতে পারবে না। ওর জন্য দয়া হচ্ছে তোমার? আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। আর ঠিক আছে, কাবিনের টাকা ওর কাছ থেকে নিয়ে নিব আমি। আনোয়ার জেল থেকে বের হয়, বাড়ি ফিরে আসে, সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি মেয়েটা বাবাকে না দেখতে পেরে অনেক কান্না করেছে। হঠাৎই ফোনে কারো কল আসে, নাম্বার দেখে অবাক হয়ে গেছে। কি, আমার নাম্বার কি সেভ করে রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন? আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কী কারণে ফোন করলে সে কারণ বলো। দেখো, আমরা কাবিনের টাকা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লাখ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তাই দিতে হবে। ইরার কথা শুনে অবাক হয়ে যায়। আমি কাবিনের টাকা কোথা থেকে দিব? আমি গাভী বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছি, এখন কোনো চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে, তার টাকা জোগাড় করা অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে, তাই কোথায় টাকা দিতে পারবে সেই জায়গার নাম বলে দাও, কারণ টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হয়, ওর পড়াশোনার জন্যই সব কিছু বিক্রি করে দিয়েছি আমি। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? ইরা ফোনটা রেখে দেয়। আরে আপনার চোখে পানি কেন? কে ফোন করেছে? কথা বলুন আপনি। আপনি সুখকে একটু কোলে নেন, আমি ছাদে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাদে যাই। আজ মায়ের কথা অনেক মনে পড়ছে। মা থাকলে হয়তো জীবনে এত সমস্যা হতো না, কিন্তু এখন আমি কি করব? আমি সুখকে ঘুম পাড়িয়ে বিছানায় বালিশ দিয়ে ছাদে যাই। উনি আকাশে তাকিয়ে কি দেখতে থাকেন। আরে আপনি এখানে কি করেন? সুখ ঘুমিয়ে পড়েছে? হুম, ঘুম পাড়িয়ে দিয়ে আসি, কিন্তু আপনি ছাদে দাঁড়িয়ে কি করছেন? আর চোখ এমন লাল কেন আপনার? মনে হয় কান্না করলেন। কি হয়েছে বলুন? আমার জীবনে দুঃখ আপনি জেনে কি করবেন বলুন? খুব ইচ্ছে করে একটু সুখে থাকতে, কিন্তু সবার কপালে সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? যদি আজ টাকা থাকতো তাহলে ইরা আমাকে ছেড়ে চলে যেত না। যে চলে যায় সে আপনার না, তার জন্য কষ্ট পেয়ে শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন না। ইরা ফোন করেছে একটু আগে, ও কাবিনের টাকা চাই, সেই টাকা দিয়ে সে তার প্রেমিকের সাথে বিদেশে ঘুরতে যাবে। জানেন, এখন আমি বেকার, তাই এত টাকা দেওয়া অসম্ভব। একজন মহিলা কত খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
নিজের সুখের জন্য তার স্বামী আর সন্তানের সাথে এমন করতে পারে? সে কি মানুষের মধ্যে মন বলতে কিছু আছে? আমার মনে হয় না। করতে পারে। আসলে ভুল আমার। কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। যার ধোঁকা না পারেন সহ্য করতে, না পারেন তাকে কোনো শাস্তি দিতে। ভালোবাসি তার জীবনে সমস্যা সৃষ্টি করতে কি পারি? আর যদি সে সত্যি দোষ করে তাহলে উপরে একজন আছে, সেই শাস্তি দিবে। কিন্তু এত টাকা কোথা থেকে দিবেন আপনি? আনোয়ার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে, এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারে নাই, কিন্তু বিয়ের সময় এই হার তোমাকে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনো এই হার বিক্রি করে দাও নাই, সবসময় নিজের কাছে রেখে দিতে। তুমি যখন চলে গেলে তখন এই হার তোমার স্মৃতি হিসেবে রেখে দেই। যখন এই হার ছুঁয়ে দেখি তখন মনে হয় তুমি আমার আশেপাশে আছো। আমাকে মাফ করে দিও মা। আনোয়ার হার বিক্রি করে দেয়। যখন হার শেষ দেখে তখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মারা যাওয়ার পর এই হার তার মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। ইরাকে ফোন দিয়ে একটা জায়গার কথা আসতে বলে। বাহ, 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে ফেললে। কোথা থেকে আসে এত টাকা? কি কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি? না, চুরি করবো কেন? তোমার জন্য নিয়ে এসেছি। যাও, নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশে। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দিবে কেমন? রিক্সাওয়ালা, আমি ঠিকমতো খাবার খেতে পারি না, তোমার বিয়েতে মন ভরে খাবার খাবো। বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছে তোমার, খুবই ভালো। আচ্ছা, দাওয়াত অবশ্যই দিব। আর শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না, ফ্রিতেই গরিব দুঃখীদের খাওয়ানো হবে। আর তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। নিজের জীবনে সুখে থাকবে, আর উপহার একটা তোমাকে দিব আমি, সময় হলে পেয়ে যাবে। আর গরিবের উপহার কম দামের হলেও খাঁটি হয়। ঠিক আছে, দেখা হবে। আজ আনোয়ার ওর কথার উপর জবাব দিতে পেরেছে, কারণ জুমকা ঠিকই বলেছে, যে ছেড়ে চলে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হয় না, লড়তে হবে। তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন। রাতে বাসায় ফিরে যাই সুখকে নিয়ে। জুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এসেছে। চাচা আমাকে ডাক দেয়। আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে বসে যাও। ও, জুমকাকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিব। আমি জুমকার দিকে তাকিয়ে থাকি। উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বেশ খুশি লাগছে ওনাকে। মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে। আরও পরিবার মেনে নিয়েছে। সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে শাশির কোল থেকে নিয়ে রুমে চলে আসি। কাবিনের 5 লাখ টাকা নিয়ে এসেছি। এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশ ঘুরতে যাব। ঠিক আছে বাবু, অবশ্যই যাব। তবে বাবু, তুমি টাকা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে, আর কালকে বিয়ে করে নিব আমরা। ঠিক আছে বাবু, তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশোনা করতে থাকি আর কল্পনা করতে থাকি। একবার শুধু বিয়ে হয়ে যাক, তখন আমি অনেক বড়লোক হয়ে যাব। অনেক টাকা থাকবে আমার। আমি একটু সুখকে নিয়ে খেলা করে রান্না করে যাই। ওর জন্য একটু সুজি তৈরি করে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো, কোনো কান্না না করেই খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি ঝুমকা। আর আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন? সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেড়ে দিতে পারে নাই, তাই বলে আপনি না খেয়ে চলে আসবেন? আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে এমন কেন? কোনো কিছু, আসলে আপনারা আমার জন্য অনেক করছেন। সারাদিন সুখের যত্ন আপনিই তো নেন। কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করিনি। আরে বিরক্ত করতে হবে কেন? আপনি আর সুখ কি আমাদের পর? শুনুন, এ নেন খাবার, আর পুরো শেষ করবেন। ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে না? হলে আবার চাকরি থেকে বের করে দেন। আমি একটু হাসি দিই। আচ্ছা, আপনার বেইমান বউ কাবিনের টাকা পেয়ে গেছে, আপনি তাকে টাকা দিতে পারলেন? চিন্তা করবেন না, সে টাকা পেয়ে গেছে। এবারে তাকে যোগ্য জবাব দিতে পারি নাই, চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যাই নাই। বাহ, ভেরি গুড। আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু, না হলে চাকরি সত্যি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে তো যেতে হবে। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত দেন নাই, তাই রাগ করছে। হ্যাঁ, আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা, সুখ আমার বিয়ে খেতে আসবে, আমি সুখের জন্য সুজি রান্না করব। এখন কান্না বন্ধ হোক। ঝুমকা চলে যায়। আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যাই। আসলে সামনে ঝুমকের বিয়ে, তাই শাশি অনেক বিজি থাকবেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ কথা না। আরে বস, আপনি এসে গেছেন? চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়, আজকে খাবার ফেলে দিতে হয় নাকি।
ঠিক আছে চলো, তবে আজ বেশি ভালো রান্না করব না, টমেটো দিয়ে কিছু রান্না করব, যদি কেউ না আসে খাবার নষ্ট হবে। আচ্ছা বস, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসলে ছেলেটা পাগল। আমি বাহিরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দৌড়ে বেঁধে দোকানে নিয়ে আসি। আরে ভাই আপনি আসেন, একটু খেয়ে যান, আসেন। আরে আমি তো খাবো না, বাড়ি থেকে খাবার খেয়েই এসেছি। আরে বস, খাবার নিয়ে আসছে, একটা লোক পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন বস। আমি খাবার নিয়ে যাই ওনার কাছে, উনি খাবার মুখে দেন। ছি, কি জঘন্য গন্ধ! এই খাবার কি মুখে দেওয়া যায়? খাবার মাটিতে ছুঁড়ে মারি আর রাগ করে দোকান থেকে বের হয়ে যাই। আরে বস, এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এক্ষুনি রান্না করলেন তো আপনি, এটা কি তাহলে কি করে সম্ভব? নিশ্চয়ই বাহির থেকে কোনো গন্ধ আসে, তাই সবাই মনে করে খাবারে গন্ধ। আচ্ছা, এখানে আশেপাশে এমন কিছু রয়েছে যেখান থেকে গন্ধ আসতে পারে? বস, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। আর তোমার যেতে হবে না, সুখে নিয়ে তুমি এখানেই থাকবে, আমি যাব সেখানে। অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পাই। এটা কোনো ডাস্টবিন না, একটা মাঠ, সেখানে সবাই ময়লা ফেলে। আমি খুব কষ্ট করে ময়লাগুলো পরিষ্কার করি। সুখকে আমি ঝুমকা আপুর কাছে রেখে বস যেখানে গেছে সেখানেই যাই। আরে বস, আপনি কি করছেন? এই ময়লাগুলো পরিষ্কার করছেন কেন? আরে একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কান্না করছে এমন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। হঠাৎই মধ্যরাতে কান্না করা হচ্ছে এমন আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছে ঝুমকা কান্না করছে, কিন্তু এত রাতে কেন, বিপদ হলে না তো? আমি তাড়াতাড়ি উঠে সেখানে গেলাম। বাবা, কি হয়েছে তোমার? বাবা, বুকে কি বেশি ব্যথা করছে? তুমি চিন্তা করবে না, এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। আরে কাকা, আপনার কি হয়েছে? হঠাৎই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। কি হয়েছে আপনার কাকা? আরে দেখুন না, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎই বুকে ব্যথা অনুভব করছে। মা জেগে উঠে আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়েই চলছে। কি বলেন? আচ্ছা চলেন, কাকাকে হসপিটালে নিতে হবে। আপনি ধরেন এক পাশে, আমি ধরি আরেক পাশে। আচ্ছা ঠিক আছে। মা কি যাবে আমাদের সাথে? না, কাকিকে যেতে হবে না, বাহিরে কেউ নেই, ওনার এখানে থাকা অনেক জরুরি। আর শোককে কাউকে দেখে রাখতে হবে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করবে না, সবই ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না বাবা। আমরা কাকাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু এত রাতে ডাক্তার খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে কয়েকজন ডাক্তার ছিল, তারা কাকাকে কেবিনে নিয়ে যায়। আমার বাবা ঠিক হয়ে যাবে তো? যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমার আর মায়ের কি হবে? বাবা আমাদের মাথায় ছাতা হয়ে আছে। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কাকা একদমই ঠিক হয়ে যাবে। হঠাৎই কয়েকজন ডাক্তার বের হয়ে আসে, আমরা তাদের কাছে যাই। আচ্ছা, আমার বাবা কেমন আছে? ঠিক আছে তো? সরি ম্যাম, আপনার বাবা আর নেই, রাস্তায় আসার সময় উনি মৃত্যুবরণ করেছে। ডাক্তারের কথা শুনে আমি ঝুমকার দিকে তাকাই, মেয়েটা কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে ধরে ফেলি। কয়েক ঘন্টা পরে আমার জ্ঞান ফিরতে কি হয়েছে মনে করতে পারছি না। বাড়িতে অনেক মানুষ, সবাই কান্না করছে। রুম থেকে বের হয়ে দেখি মা কান্না করতে করতে চোখের পানি মনে হয় শেষই হয়ে গেছে। একটু বাহিরে বের হয়ে বাবার লাশ চোখে পড়ে, তখনই কেউ ধরে ফেলে আমায়। আমি ওকে ধরে ফেলি। ঝুমকা, নিজেকে শান্ত করো। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওকে অনেক সান্ত্বনা দেই, মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। 3 দিন কেটে যায়, আনোয়ার আমাকে অনেক সান্ত্বনা দেয়। আসলে মানুষ হিসাবে ওনার কোনো তুলনা নেই। রাতে আমি ছাদে গিয়ে বসে থাকি, বাবার কথা খুব মনে পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। আর আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে? ঘরে যান, শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে আপনার। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? আসলে অনেক দিন ধরে ছাদ দেখা হয় না, তাই একটু দেখতে আসলাম। ও আচ্ছা, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে একবারও তো এখানে আসতে দেখলাম না, সে কোথায়? বাবার মৃত্যুর 3 দিন পরের দিন সে কল করে, সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন আমার বাবা নেই, কে সংসার চালাবে, কে নিবে সব দায়িত্ব। আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দিবে বিয়ে করলে। এখন কোথা থেকে দিব, তাই বিয়ে হবে না। আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল না, আমার আর আপনার কাউকে ভালোবাসা ভুল, সেটা বুঝতে পারছি না। আসলে ভাগ্য এক আজব জাদুকর। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, দোকানের কি খবর? কোনো লোক এসেছে? এখন অবধি তো না, তবে দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। ওকে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ি, কিন্তু দোকানে কোনো লোক আসে না। আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি সবাই আবার ময়লা ফেলে।
কি করব? এদের ময়লা ফেলানো করে আটকাতে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দু লোকদের যেতে দেখি। ওস্তাদ, আপনার মাথায় কি চলছে বলুন তো? এই শহরে অনেক হিন্দু রয়েছে, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? আরে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। আজ রাতে এখানে আসতে হবে। এরপর থেকে শুরু হবে আসল খেলা। রাত ৩টা বাজে। আনোয়ার বাড়ি থেকে বের হয়ে ডলারকে নিয়ে সে জায়গায় যায় এবং ময়লা পরিষ্কার করে। আরে বস, আপনি কি করেন? আবারও ময়লা কেন পরিষ্কার করছেন? আমি ময়লা পরিষ্কার করি, পরে কতটুকু মাটি দিয়ে সেখানে একটা জিনিস তৈরি করি। এবার কালকে সকালে হবে আসল মজা। বস, এতে কাজ হবে বলে মনে হয়? কালকে সকালে সেটা দেখতে তো পাবে। সকালে ঘুম থেকে উঠে ডলারকে নিয়ে সেই জায়গায় যাই। আনোয়ার অপেক্ষা করতে থাকে কখন মানুষ ময়লা ফেলবে। একটা লোক আসে ময়লা ফেলতে, কিছু একটা দেখে থেমে যায়। দেখে সামনে একটা মূর্তি, যেখানে পূজার ফুল দেওয়া। তাই সেখানে ময়লা না ফেলে সামনে থাকা ডাস্টবিনে ময়লা ফেলে। প্রায় সবাই তাই করে, কারণ মানুষের দেবী এখান থেকে ময়লা কী করে ফেলবে। আরে বস, দারুণ হয়েছে তো বুদ্ধিটা। আপনি কি সুন্দর করে কাজ করলেন বস, খুবই ভালো। হুম। এখন আমাদের দোকানে মানুষ অবশ্যই আসবে। আর এত ভালো খাবার রান্না করব যে খাবার খেতে অন্য দোকানে যাওয়ার কথা চিন্তাও করবে না। আচ্ছা, ইরার কথা তো বলতে ভুলে গেছি। আমাদের বিসিএস ক্যাডার বলে কথা। আচ্ছা, ইরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ডের জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। তাই বাধ্য হয়ে হোটেল থেকে বের হয়ে যায়। কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তাই সে হোটেলে ভাড়া দিবে কীভাবে বলুন? তাই তো পালিয়ে যায়, কিন্তু কোথায় যাবে এই শহরের কাউকেই চেনে না। মামার বাড়িতে ফিরে যায় সে। কি রে ইরা, তুই এখানে? শুনেছি তোর নাকি চাকরি হয়েছে, কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে যাই। কিন্তু সে আমার কাবিনের সব টাকা নিয়ে কোথায় চলে গেছে, তাকে আমি ফোন করেও পাচ্ছি না। কি? তুই আনোয়ারের মতো একটা ভালো ছেলেকে রেখে তুই অন্য একজনের সাথে পালিয়ে গেলি? কি করে? আর ওই 6 মাসের বাচ্চার জন্য একটু মায়া হলো না তোর? কেমন মারে তুই? মামি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। লোভে পড়ে এমন করে ফেলেছি। কিন্তু মামি, এখন আমি কোথায় যাব? একটু থাকতে দাও মামি। মামি একটু চিন্তা করে, এমনি বাজারে কাজের লোক পাবো অনেক টাকার। যদিও বাড়ির সব কাজ করে দেয়, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। মামি আমাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সারা দিন অনেক কাজ দেয়। সব কাজ শেষ করে অনেক কষ্ট হচ্ছে আমার। খুবই খিদে পেয়েছে, তাই মামির কাছে গিয়ে একটু খাবার চাই। এত খাবার খেতে হবে না। নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে আসছে। মানুষ তোকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করতে দিয়েছে, আর তুই তার সাথে থাকতে পারলি না? তোর মতো একটা খারাপ শুধু শাস্তি পেতে পারে। কয়েক বছর কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নাই যে তাকে চেনে না। দোকানে আসতে আসতে মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। ব্যবসাও বাড়তে থাকে। সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে। আনোয়ার সে জমি কিনে নিয়ে সেটা মন্দিরের জন্য দান করে দিয়েছে। সুখ আজ বেশ বড়। খুব খুশি আনোয়ার। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে আসছে। ওর নাম বলল ইরা। আপনার পরিচিত বলল। নামটা শুনে চোখে জল আসে ইরার। ইরা হঠাৎ করে দেখা করতে আসছে। নিশ্চয় তার অনেক সুখ দেখতে এসেছে। তুমি ভিতরে আসতে বলে দাও। আনোয়ার, তুমি কেমন আছো? কয়েক বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছে, কোথাও নেই তুমি। সে পুরনো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাই না। একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। আমিও চেহারা দেখে অবাক হয়ে যাই। এ কোন ইরা? যাকে ফুলের চেয়েও বেশি সুন্দর দেখতে লাগতো সে ইরা, কিন্তু এখন এমন চুল এলোমেলো, চামড়া কুঁজে গেছে। যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে। আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল। সে শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে। এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে ছুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরিও চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম। আমাকে মাফ করে দিও আনোয়ার। এরা, আমি তোমাকে মাফ করার কে? তুমি নিজের ভুল বুঝতে পারলে এটাই অনেক। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নেবে? তুমি আর আমি আমাদের মেয়ে সুখের সংসার করব আবার। সেটা আর কখনো সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে করতে চাই না। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে। তাই তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও, তাহলে আমি কেস করব। ইরা, তুমি এখনও বোকা থাকবে? আচ্ছা, তুমি যেই থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়ে সালাম দিয়ে দিবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয়, তাহলে আদালতে দেখা হবে। তুমি তোমার টাকার পাওয়ার দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা, ওর উপর আমার অধিকার আছে।
টাকা থাকলে তো টাকা দেখাতেই হবে, আর সুখের নাম নিজের মুখে কখনোই উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করেছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন তো তোমাকে ঘৃণা করবে এরা। আর অধিকার জন্ম দিলে কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আমার মেয়ে সবসময় আমাকেই পছন্দ করবে, কারণ ওকে আমি শিক্ষা দিয়েই বড় করেছি। আনোয়ার, তুমি এটা করতে পারো না আমার সাথে। আমার মেয়ের সুখ। চিৎকার করে ওঠে। আমি রুম থেকে বের হয়ে যাই। এরা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমায় পেতে হবে। লোভের ফল কখনো ভালো হয় না। আমি একটা গার্ডকে ডাক দেই। জি বস, কিছু বলবেন? হ্যাঁ, এই মহিলাকে আমাদের একটা দোকানের রাঁধুনি হিসাবে কাজ দিতে হবে, আর খাওয়া শোয়ার জন্য রুম দিয়ে দিও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে এরা। আব্বু, তুমি ঝুমকা মাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকা। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা? আর টেনশনে তো সব ভুলেই যাচ্ছি আমি। কি করে বললো, ওর সামনে গেলে তো সবই ভুলে যাই আমি। ও আব্বু, তুমি সত্যি একটা ভীতু। একটু সাহস জোগাড় করো, সত্যি বলতে হবে কিন্তু। আমি ঝুমকার সামনে যাই, একটু হাঁটু দিয়ে বসে যাই। ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু তোমার প্রতি কখন যে ফিলিংস তৈরি হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি আমার জীবনের সব কাজে আশেপাশে থাকলে যদি কখনো ব্যবসায় লস হয়ে যেত, নিজের উপর নিজে বাসে সারিয়ে ফেলতাম। আমি পড়াশোনা জানি না, তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো আদর করেছ, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকা? আর আব্বু, তুমি ফুল নিতে ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, ডিয়ার ঝুমকা, মা তুমি সত্যি আমার মা হবে? ওদের কাণ্ড থেকে হাসতে হাসতে শেষ। কি করব, রাজি হয়ে যায়, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। তোমাকে নিয়েই আমি বাঁধবো সুখের ঘর। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।